আমি সাধারণত পাকিস্তানের রাজনৈতিক বিষয় টিষয় নিয়ে অত জানি টানি না। শুধুমাত্র এটাই জানি যে ওদের দেশের সেনাবাহিনী লুটপাট করে খায়, আর পাকিস্তানের যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো অত্যন্ত অসহায়। ওই সেনাবাহিনীর দিকে তাকায় থাকে, তাদের মনোরঞ্জন করে তারা কোনো মতে ওই রাজনৈতিক দলের এমপি টেমপি হয়, সরকার গঠন করে, মন্ত্রী টন্ত্রী হয়, কিন্তু সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে তাদের যাওয়ার ক্ষমতা নেই। যাই হোক, এটাই আমার এতদিনকার একটা ছিল, ধারণা ছিল। কিন্তু ইন্টারেস্টিংলি এই পাকিস্তানের পার্লামেন্টে আমি কোনো একটা ভিডিওতে এই জাস্ট এই ইয়েটা দেখলাম, ভিডিও ক্লিপ, যে সেখানের পার্লামেন্টের রাজনৈতিক নেতারা আসলে কী বলছে। এবং আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে না, যে সুন্নতি লম্বা লম্বা দাড়িওয়ালা, ওনার নাম হলো ফজলুর রহমান। উনি ওই জামায়াতে উলামা ইসলামী কী জানি একটা রাজনৈতিক দল আছে ওখানে, ওই পাকিস্তানে, তো তার একজন এমপি। তো উনি যে কথা এই যে বললেন, উনি উর্দুতেই বলছেন, কিন্তু বোঝা যায় উনি যে কি বলছেন সেই কথাটাও কিন্তু বোঝা যায়। উর্দু ভাষী হতে হবে এমন কোনো কথা না। আমরা তার কথাটা একটু শুনি। আজ जरा मुआवजा तो कीजिए जनाब स्पीकर, हिंदुस्तान और हम एक ही दिन में आजाद हुए। উনি বললেন যে হিন্দুস্তান মানে ভারত এবং আমরা অর্থাৎ পাকিস্তান, আমরা একই দিনই স্বাধীনতা প্রাপ্ত হই। এটাই কিন্তু আসলে উনি বললেন। তো তারপর উনি কি বললেন সেটা আমরা একটু শুনি। 15 अगस्त 1947 को सुबह 8 बजे दिल्ली में लॉर्ड माउंटबेटन ने इंडिया के गवर्नर जनरल का हल्फ उठाया और कराची में कायदे आजम मोहम्मद अली जिन्नाह ने हल्फ उठाया। উনি বললেন যে 1947 সালে 15 আগস্ট সকাল 8টায় দিল্লিতে, কার কথা জানি বললে আমি বুঝতে পারলাম না, যে সে ওই ভারতের যে পতাকা সেইটা উত্তোলন করলো, আর পাকিস্তানে করাচিতে কায়দে আজম সে ওই পাকিস্তানের পতাকা উত্তোলন করলো। এটাই কিন্তু উনি বললেন। তো তারপরে দেখি, आज वो दुनिया की सुपर ताकत बनने के ख्वाब देख रहा है और हम दिवालियापन से बचने के लिए भीख मांग रहे हैं। আশা করি আপনারা বুঝতে পারছেন যে উনি কি বললেন। উর্দু ভাষা না জানলেও কিন্তু বোঝা যায় যে উনি আসলে কি বললেন, তাই না? উনি বললেন আজ ও মানে হলো ইন্ডিয়া, মানে ভারত, সুপার পাওয়ার হওয়ার জন্যে তারা দৌড়ের উপরে আছে, বা সুপার পাওয়ার হওয়ার জন্যে ব্যতিব্যস্ত অবস্থায় আছে বা হতে যাচ্ছে। আর পাকিস্তান আমরা কি করছি? আমরা ভিক্ষা মাংতেছি। একেবারে ক্লিয়ার কাট উনি সেই কথাটা বললেন, তাই না? তো আমরা তার বক্তব্যটাকে একটু স্লো মোশনে আবার শুনি। আমার খুবই ইন্টারেস্ট লাগছে যে পাকিস্তানের একজন রাজনীতিবিদ তাদের পার্লামেন্টে এইরকমভাবে একেবারে রুড সত্য, খুবই রুড, নির্মম সত্য এটা যে বলতে পারে, এটা আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না। তো ফজলুর রহমান সাহেব ওনার নাম, আমরা আর একটু শুনি। आज वो दुनिया की सुपर ताकत बनने के ख्वाब देख रहा है और हम दिवालियापन से बचने के लिए भीख मांग रहे हैं। তাহলে একেবারে ওনার বক্তব্য অনুযায়ী, অর্থাৎ ফজলুর রহমান, তো তার বক্তব্য অনুযায়ী যে এখন ভারত সুপার পাওয়ার হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, আর পাকিস্তান কি করছে? ভিক্ষার জন্য দৌড়াদৌড়ি করছে, কেন ভিক্ষু। অর্থাৎ একেবারে এই তুলনাটা অদ্ভুত, তাই না? পাকিস্তানের একজন রাজনীতিবিদ এইভাবে তুলনা করবে ভারতের সাথে পাকিস্তানের, এটা আমার কাছে অনেকটা অকল্পনীয় ছিল। আমি আসলে আশাই করি নাই। তারপরে এই বিষয়টা শোনার পরে আমি খুবই বিস্মিত হয়ে গেলাম। অ্যান্ড দ্যাটস হোয়াই আই ডিসাইডেড টু মেক এ ভিডিও অন দিস ইস্যু। এছাড়া কিন্তু আমার আর কিছু করার ছিল না। এখন এই বিষয়টা প্রাসঙ্গিক কী কারণে, অর্থাৎ পাকিস্তানে একজন এমপি কি বললো না বললো সেটা বাংলাদেশের সাথে প্রাসঙ্গিক কী কারণে? এই কারণে প্রাসঙ্গিক কারণ আমরা তো এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সরকার সবাই মিলে একেবারে মুসলিম ভাই ভাই এই ফর্মুলায় পাকিস্তানের সাথে মিলিত হওয়ার জন্য বা পাকিস্তানের সাথে খাতির বাড়ানোর জন্য ভয়ঙ্কর এক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি নাকি?
একেবারে চোখের সামনেই কিন্তু দৃশ্যমান, এমন না এটা লুকোছাপার কোনো ব্যাপার। পারস্পরিক যেভাবে খবর টবর পায় পাকিস্তান থেকে সেনাবাহিনীর ISI, তাদের যে গোয়েন্দা সংস্থার লোকজন নাকি বাংলাদেশে এসে নানা কর্মকাণ্ড করছে, কি জানি, আমি তো আর অত জানি না, বাট বিভিন্ন সূত্রে খবর পাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের তো পাকিস্তানের সাথে যে গলাগলি ভাব, এটা তো আমরা দেখি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যখন উনি যান দলবল নিয়ে, আর সেখানে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনিও যদি যান, তাহলে দেখা যায় যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আর কারো সাক্ষাৎ হোক আর না হোক, শাহবাজ শরীফের সাথে একটা কোলাগুলি কিন্তু হয়েই যায়, তাই না? এটা আমরা দেখছি। তো এখন এই পাকিস্তানেরই একজন MP উনি কিন্তু স্পষ্টভাবে বললেন যে পাকিস্তান আসলে একটা ভিখারি রাষ্ট্র ছাড়া আর কিছুই না, আর যেখানে ভারত একটা সুপার পাওয়ার হওয়ার জন্য চেষ্টা করছে। এবং এইবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমরা শুনছি যে সেখানে এই ভারতকে স্থায়ী ওই যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বানানোর জন্য প্রস্তাব উঠছে। তো আপনারা তো অবশ্যই জানেন যে জাতিসংঘে 5টা যে মানে নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য, আমেরিকা, রাশিয়া, তারপরে ইংল্যান্ড, তারপরে চায়না, তারপরে ফ্রান্স, এই 5টা। তো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়া কিন্তু বিশাল একটা ব্যাপার। তো খোদ জাতিসংঘেই কিন্তু এখন এই ভারতকে স্থায়ী সদস্য বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তো ভারতের অর্থনৈতিক অবস্থা, সামরিক অবস্থা এবং সার্বিক অবস্থা যদি খুবই নাজুক হতো, তাহলে জাতিসংঘে নিশ্চয়ই তাকে ওই নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার জন্য আলাপ আলোচনা হতো না, তাই না? এবং আমরা কিন্তু এটাও জানি যে ভারত কিন্তু অলরেডি অর্থনৈতিকভাবে চতুর্থ শক্তি। 1 নম্বর আমেরিকা, 2 নম্বর চায়না, 3 নম্বর হলো সম্ভবত জার্মানি, এবং তারপরে কিন্তু ভারতের স্থান। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই বিষয়টা নিয়ে আমি একটু খোঁজখবর নিলাম যে কংগ্রেস শাসন আমলে এই ভারতের অবস্থান কত ছিল। আমি দেখলাম যে 10 নম্বর ছিল। কংগ্রেস আমলে ভারতের অবস্থান ছিল বিশ্বে 10 নম্বর। অথচ এই 2014 সালে এই যাকে নাকি বলা হয় যে নরেন্দ্র মোদী কসাই, গুজরাটের কসাইটা সেরকম বলা হয় না, হিন্দুত্ববাদী অমুক সমুক। এখন সেটা ভারতের বাইরের লোক, মানে বাংলাদেশের মমিন মুসলমানদের কাছে ওরকম মনে হতে পারে, বাট ভারতের লোকের কাছে তো সে বিশাল নেতা, তাই না? জনপ্রিয় নেতা। আর তা যদি না হতো তাহলে কি আর পরপর 3বার প্রধানমন্ত্রী হতো? তার দল কি আর বিজয়ী হয়ে আসতো? বাট এই বিজেপির নেতৃত্বে এই 10 নম্বরে থাকা এই ভারত এখন কিন্তু 4 নম্বরে। এবং এখন আমার কেন জানি মনে হয় যে ভারতে যদি এখনও কংগ্রেস শাসন করতো, তাহলে কিন্তু ভারত এখন ওই 10 নম্বরেই পড়ে থাকতো, 4 নম্বরে আর আসা হতো না। তো ভারতকে এই যে জাতিসংঘের স্থায়ী যে মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী পদে বা সদস্য পদে এই যে নমিনেশন দেওয়ার জন্য বিভিন্ন দেশ সাপোর্ট করে, এটা তো আর এমনি দেয় না। তার অগ্রগতি কিছু না হলে সেটা অর্থনৈতিক খাতে, তারপরে সামরিক খাতে অগ্রগতি না হলে তো এটা করতো না, তাই না? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এর সম্পূর্ণ কৃতিত্ব এই নরেন্দ্র মোদীর। এবং এই জন্যে এই যে এই নিরাপত্তা পরিষদের সাধারণ স্থায়ী সদস্য হওয়ার বিষয় না, এটা তো আসলে একটু সুপার পাওয়ার হওয়া লাগে, অ্যাটলিস্ট একটু সুপার পাওয়ার টাইপের কিছু হওয়া লাগে। এবং বস্তুত ভারত যে সেই জিনিসটা দেখিয়ে দিয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভারতকে খুবই আন্ডার এস্টিমেট করছিল এবং ভাবছিল যে ভারতের পণ্যের উপরে যদি এই 50% ট্যারিফ ধার্য করে দেওয়া হয়, তাহলে ভারত একেবারে নতজানু হয়ে ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে গিয়ে পড়বে। কিন্তু ঘটনা তো তা ঘটে নেই। উল্টে ভারত অবশ্যই কিছু ক্ষতিগ্রস্ত তো হয়েছে, একেবারে হয় না এটা তো বলা যাবে না, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে তার ভাবমূর্তি অনেক উজ্জ্বল করছে। আমার কাছে যেটা মনে হয় যে এই যে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এ তো দেখি যে জাতিসংঘ এবং বিভিন্ন জায়গায় মাথা উঁচু করে কথাবার্তা বলে এবং কাউকে কোনো কেয়ার করে কথা বলে না। তার ডাইরেক্ট বক্তব্য, ভারত নিজেরা যেটা সিদ্ধান্ত নেবে এবং নিজেদের স্বার্থ অনুযায়ী চলবে। এখানে কি কোথায় প্রেসক্রিপশন দিল সেই অনুযায়ী ভারত এখন চলবে না, সেই দিন এখন আর নাই। এইটা একটা দেশ ও জাতির জন্য বিশাল অর্জন, বিশাল গৌরবের এবং অহংকারের ব্যাপার।
এবং সেই জিনিসটা এই পাকিস্তানের একজন পার্লামেন্টারিয়ান ফজলুর রহমান উপলব্ধি করছেন বলেই কিন্তু ওনাদের পার্লামেন্টটি ওনাদেরই পার্লামেন্ট পাকিস্তানের পার্লামেন্টে ক্লিয়ার কাট বলছে যেখানে ভারত এখন একটা সুপার পাওয়ার হতে যাচ্ছে সেখানে আমরা ভিক্ষার থালা নিয়ে ঘোরাঘুরি করি। কি ভয়ঙ্কর তুলনা, তাই না? বাংলাদেশের মানুষ কি এই সমস্ত বক্তব্য বিবৃতি শোনে? আমি জানি না শোনে কিনা, তবে না শোনার কথাই বেশি। এখন বাংলাদেশ পাগলের মতো উন্মাদের মতো এই ভিখারির সাথে দোস্তালি করে নিজেরাও ভিখারি হওয়ার জন্য একটা প্রতিযোগিতায় নামছে। ইটস ওকে, ফাইন। বাংলাদেশের গণমানুষ যদি ভিখারি হতে চায়, ভাই আপনি আমি যত কথা বলি না কেন, থামানো তো যাবে না, কি যাবে? এখন প্রশ্ন হচ্ছে উনি ওনার দেশ মানে পাকিস্তান যে ভিক্ষা করে বেড়াচ্ছে এই কথা কেন বললেন? আমরা কিন্তু সবাই এখন জানি যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক, তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ খুবই নাজুক। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ কখন নাজুক হয়? যখন ওই দেশের অর্থনৈতিক অবস্থা খুব নাজুক হয়, ওদের দেশের উৎপাদিত পণ্য বাইরে বিদেশে যখন তেমন একটা বিক্রি টিক্রি হয় না, রপ্তানি করতে পারে না, আর ঠিক তখনই কিন্তু বৈদেশিক মুদ্রা রিজার্ভ খুব নিচে নেমে যায়। ক্লিয়ার? আর যখনই বৈদেশিক মুদ্রা রিজার্ভ একেবারে নিচের দিকে নেমে যায়, আর তখনই কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি বাইরে বিদেশ থেকে আমদানি করতে হয়। তো বৈদেশিক মুদ্রা যদি না থাকে তাহলে তো পাকিস্তান তো সেই জিনিসগুলো আমদানি ঠিকমতো করতে পারে না। ফলে হচ্ছে কি, ওদের দেশে প্রচণ্ড রকমভাবে মুদ্রাস্ফীতি এবং মানুষ প্রচণ্ড রকমভাবে সমস্যার মধ্যে আছে। যেমন 1 কেজি আটার দাম 250 থেকে 300 টাকা। ওইটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে কিন্তু 100 টাকা দাম পড়ে। নিশ্চয়ই বাংলাদেশে 1 কেজি আটার দাম 100 টাকা না, কত 40-45 এরকম, এর বেশি তো না, নাহলে হার্ডলি 50 ধরেন। তাও তো পাকিস্তানে আটার দাম দ্বিগুণ নাকি? কেন? শুধুমাত্র ওই যে বৈদেশিক মুদ্রা নাই। এবং এই জন্যে অতঃপর এই বৈদেশিক মুদ্রার জন্য এই পাকিস্তানকে কী করতে হয়? আমেরিকার কাছে ধর্ণা দিতে হয়, যে বলতে হয় যে আমার বন্ধু তোমার কাছে বিক্রি করে দেবো, আমার জায়গায় আসো, ঘাঁটি বানাও, আমি বিক্রি করে দেবো। এই সমস্ত আসে কীভাবে? ওই যে কি একটা বন্দর না আমেরিকাকে দিয়ে দিবে বলছে না, তো এটা তো ভিক্ষে করে টাকা আনার মতো, মানে দেশ বিক্রি করে দেয়, তাই না? যদিও অবশ্য তাতে কিন্তু তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে না, বাট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর। এই যে ভারত বাংলাদেশের কোনো জায়গায় দখল টকল করে না থাকলেও, বাংলাদেশকে ব্যবসা বাণিজ্য অনেক সুযোগ সুবিধা দিলেও, তাতেও কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে ফেলছে। কি এটাই তো আমরা একদিন শুনে আসছি নাকি? এই গত 14 মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছে, আমরা অদ্যবধি অবশ্য শুনি নাই যে সেখানে এমন চুক্তি কোনো করছে যাতে করে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এই ধরনের কিন্তু আজ পর্যন্ত বের করতে পারেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, বাংলাদেশের এখনও সিংহভাগ মানুষ বিশ্বাস করে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের উপনিবেশ হয়ে গেছিলো, মানে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। এই ন্যারেটিভ কিন্তু বাংলাদেশের মানুষের মনের মধ্যে এখনও জাজ্বল্যমান। কেন জানেন? এটা শুধুমাত্র ধর্মীয় কারণে। ওই যে ভারতের হিন্দুরা মুশরিক, তাদের প্রতি যে ভয়ঙ্কর ঘৃণা করতে হবে ওই জন্যে। তো যাই হোক, এখন কথা হচ্ছে পাকিস্তানের একজন পার্লামেন্টারিয়ান রাজনীতিবিদ একেবারে অকাট্যভাবে তাদের পার্লামেন্টে স্বীকার করেছে, সবাই চুপ করে শুনছে। দেখছেন আপনারা মুভমেন্ট দেখছেন, সবাই চুপ করে শুনছে। কেন? উনি তো আসলে বাস্তবতা বলছেন, তাই না? তো যখন তাদের দেশে রিজার্ভ তেমন থাকে না, তখনই আমেরিকার দ্বারে গিয়ে ভিক্ষা করতে হয়, IMF-এর দ্বারে গিয়ে ভিক্ষা করতে হয়, ADB-র ধারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে ভিক্ষা করতে হয়, এবং তখন ছড়া সুদে এরা ঋণ টিন দেয়। চায়নার কাছে গিয়ে ভিক্ষা টিক্ষা করতে হয়। হ্যাঁ, ভিক্ষা যে শব্দটা বলছে এটা কিন্তু লিটারালি রাইট, আসলে তো ভিক্ষা করতে হয়। এবং তারপরে তারা কিন্তু ভিক্ষা দিতে চায় না, তারপরে হাতে পায়ে ধরে কিন্তু আনতে হয়। তো এইভাবে তো বেশি দিন চলবে না। আর চলবে না বলেই এই যে এই আমেরিকার কাছে কোন একটা বন্ধ নাকি অলরেডি বিক্রি করে দিয়েছে। বিক্রি তো, এছাড়া আর কি, মানে আমেরিকার কাছ থেকে টাকা টুকে নিবে, বছরে বছরে এরকম নিবে। অবশ্যই আমেরিকার লক্ষ্য ছিল বাংলাদেশে ওই কাজটা করা, অর্থাৎ একটা মানে বানানো, ওই একটা ঘাঁটি টাটি করা। তাহলে ওই ভারতের মনে ওই আমেরিকার মনে একটা সুবিধা হতো। এখন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসও তো চাইছিল এরকম দিয়ে দিতে, কিন্তু এখনও কেন যে দিতে পারছে না এটা বুঝছি না। তো দিয়ে দিলে কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত হবে নাকি? বাংলাদেশের মানুষ বোঝে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কাকে বলে? তো যাই হোক, বিষয়টা আমাকে খুব চমৎকৃত করলো। এখন সেই ভিখারি পাকিস্তানের সাথে বাংলাদেশের মানুষ উন্মাদের মতো একত্রিত হতে চায়, তাদের সাথে গলায় গলা মিলিয়ে চলতে চায়, ভারতকে শিক্ষা দিবে।
এরা কি আসলে মূর্খের স্বর্গে বাস করে নাকি? ভারতকে শিক্ষা দেওয়ার ক্ষমতা এই পাকিস্তান বা বাংলাদেশের আছে? এরা কি মানে কোথায় বাস করে কে আমি ঠিক বুঝি না। কি আর বলবো, আমি তো বড় জোরে একটু ভিডিও বানাতে পারি আর ছাড়তে পারি, 2-4-5 হাজার লোক হয়তো হার্ডলি দেখলো, অ্যান্ড দ্যাটস মাই স্যাটিসফ্যাকশন। এছাড়া আর কি করার আছে? ধন্যবাদ।